আজ সন্ধ্যেবেলায় ইন্ডিয়া খেলতে নামছে মরিশিয়াসের এগেনস্টে। হ্যাঁ, প্রতিপক্ষ যথেষ্ট উইক, 179 র্যাঙ্কড একটা দল, এবং এই ম্যাচে ইন্ডিয়া যদি কমফোর্টেবলি ম্যাচ না জেতে তাহলে সত্যি এর থেকে লজ্জাজনক কিছু হবে না। বাট না, ম্যানলো মার্কোয়েজ বলছেন যে যাই রেজাল্ট হোক না কেন তার দলকে যেন এখন থেকেই জাজ না করা হয়। তবে আমি এর সাথে সহমত নই। আমার মনে হয় যে একটা 179th র্যাঙ্কড ন্যাশনাল দলের এগেনস্টে যদি ইন্ডিয়া 2-3টে গোলের মার্জিনে মিনিমাম না জেতে তাহলে প্রশ্নচিহ্ন তুলতেই হবে, কোচের ওপরে নয়। বিকজ কোচ অবভিয়াসলি খুব কম সময় পেয়েছেন, সবেমাত্র 2 না 3টে ট্রেনিং সেশনস তিনি পেয়েছেন এই প্লেয়ারদের সাথে। তো এখানে কোচকে দোষ দিয়ে লাভ নেই, তিনি ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করবেন এবং তিনি এটা পরিষ্কারভাবে বুঝিয়েও দিয়েছেন প্রেস কনফারেন্সে যে ভাই এটা একেবারে একটা রিহার্সালের মতন আমাদের কাছে, কারণ আমাদের মেইন ম্যাচ তো সিরিয়া ম্যাচ। তো সেই কারণে মোর দ্যান দ্য কোচ আই থিঙ্ক এবার আমাদেরকে প্লেয়ারদের ওপর স্ক্রুটিনি করতে হবে যদি না ইন্ডিয়া এই ম্যাচ কমফোর্টেবলি জেতে। কিন্তু এখন থেকে সেটা নিয়ে ডিসকাশন করে লাভ নেই, কারণ এখনো ম্যাচ হয়নি। তো ম্যাচ শেষ হলে আমরা আমাদের বক্তব্যগুলো রাখবো, ভালো হলে তো ভালো, খারাপ হলে খারাপ। কিন্তু আজকে এই ভিডিওতে আমরা করব ইন্ডিয়া ভার্সেস মরিশিয়াস ম্যাচটার প্রিভিউ। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রেডিকশন জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার প্রেডিকশন ইন্ডিয়া উইল উইন দিস গেম, বাট কত মার্জিনে সেটা এই মুহূর্তে বলাটা একটুখানি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট খেল নাওয়ের আমি একটা লাইভ দেখছিলাম, সেখানেও একটা তারা পোল করেছিল যে আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া কত গোলে জিতবে। তো কেউ বলতেই পারছে না সেটা, মানে কেউ বলছেন 1 গোলে, কেউ বলছেন 2 গোলে। পোলের রেজাল্ট খুবই টাইট ছিল, মানে কেউ জোর গলায় এটা বলতেই পারছে না যে ইন্ডিয়া একটা 179th র্যাঙ্কড ফিফা টিমকে 3-4 গোল পুড়তে পারবে না। মানে এটাই হচ্ছে আমাদের এখনকার স্যাড রিয়ালিটি, যে অ্যাকচুয়ালি আমরা কনফিডেন্ট নই। এই ইন্ডিয়ান দলের থেকে আমরা কি এক্সপেক্ট করব আমরা কেউ জানি না। ভালো পারফরমেন্স করবে না খারাপ পারফরমেন্স করবে, নাকি তারাই ডমিনেটেড হবে, উই ডোন্ট নো। খুবই আনপ্রেডিক্টেবল একটা দল। তো এখানে একমাত্র সেভিং গ্রেস হচ্ছেন ম্যানলো মার্কোয়েজ। তো তিনি যদি এই প্লেয়ারদের মেন্টালিটি এসে চেঞ্জ করতে পারেন, আই সি হোপস। আদারওয়াইজ ইটস ডান বস। ইন্ডিয়ান ফুটবলের আর উন্নতি করার জায়গা থাকবে না যদি ম্যানলো মার্কোয়েজ এসেও এই দলটাকে একটা জায়গায় না নিয়ে যেতে পারেন। তো আমি খুবই স্কেপটিক্যাল এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। তো আমার থেকে খুব পজিটিভ কিছু এক্সপেক্ট করো না। আমি খুবই ক্রিটিক্যাল হব প্রত্যেকটা অ্যানালিসিসে, এবং অ্যাটলিস্ট ওয়েন ইট কামস টু দি ন্যাশনাল টিম আমি খুব সহজেই ইমপ্রেসড হব না। তো দেখো, অলরেডি এই ম্যাচে ইন্ডিয়া কি লাইন আপ নিয়ে নামতে পারে সেই বিষয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও রয়েছে চ্যানেলে। ইনফ্যাক্ট কালকেই আপলোড করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। বাট আজকে আমরা ঠিক লাইন আপ নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব যে ম্যানলো মার্কোয়েজের আন্ডারে মরিশিয়াসের এগেনস্টে আমরা কি এক্সপেক্ট করতে পারি, যে দলটা কিরকম ফুটবল খেলবে, মরিশিয়াস কিরকম ফুটবল খেলবে, অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট ফ্রম হোয়াট প্লেয়ার্স। এটা হচ্ছে আমাদের মূল ডিসকাশন। তো যদি আমরা ফার্স্টেই মরিশিয়াসের কথা বলি, তাহলে এখানে মরিশিয়াসের ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিছু জানি না, কারণ না সেরকমভাবে তাদের খেলা আমি দেখেছি, না তাদের খেলা সেরকমভাবে আমি অ্যানালাইজ করেছি। কারণ অবভিয়াসলি দে আর 179th র্যাঙ্কড টিম। যদিও ফিফা র্যাঙ্কিংস একটা স্ক্যাম, এটা আমরা সকলেই জানি, বাট 179 মানে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায় যে দলটা সেরকম ভালো নয়। অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ফুটবলে তো একেবারেই নয়। ইনফ্যাক্ট তাদের রিসেন্ট যে পারফরমেন্সেস সেখানেও তারা খুব একটা ভালো ফলাফল করেনি। কয়েকটা ম্যাচ ক্লোজ গেছে, কয়েকটা 2-1, কয়েকটা 1-0 এরকম ম্যাচের রেজাল্ট হয়েছে, বাট সেগুলো মানে উইক অপোনেন্টসদের এগেনস্টে। তো মরিশিয়াসের থেকে কি এক্সপেকটেশনস আমাদের সেটা এখন থেকে প্রেডিক্ট করাটা অতটা সহজ হবে না। বাট তাদের টিপিক্যাল কিছু খেলার স্টাইল রয়েছে যেগুলো টিপিক্যালি মানে আমরা এই লোয়ার র্যাঙ্ক টিমসের থেকে দেখি, সে ক্লাব ফুটবল হোক কি মানে ইন্টারন্যাশনাল ফুটবল হোক, যেরকমটা এগেনস্ট হায়ার র্যাঙ্ক টিমস তারা একটা লো ব্লক মেনটেন করবে, ডিফেন্সিভ ফুটবল খেলবে, স্পেস দেবে না, মানে কাউন্টার অ্যাটাক ফুটবলের উপর তারা বেশি ফোকাস করবে, ফিজিক্যাল ফুটবল খেলবে। তো এরকম টিপিক্যাল মরিশিয়াস প্লেয়ারদের স্টাইল। তবে দলটা খুব একটা আহামরি নয়। ইন্ডিয়ার কাছে যে প্লেয়ার্সরা রয়েছেন তারা টেকনিক্যালি যতটা সাউন্ড, মরিশিয়াস প্লেয়াররা ততটা ভালো নয়। এখানে ইন্ডিয়ান প্লেয়ার্সরা যেখানে সব থেকে বেশি স্ট্রাগল করতে পারেন সেটা হচ্ছে মরিশিয়াসের লো ব্লকটাকে ভেদ তারা কিভাবে করবে, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যদিও দলে ভালো ক্রিয়েটিভ প্লে মেকার্স রয়েছে, তবে সেটা একটাই, এবং সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। এছাড়া দলে সেরকম ক্রিয়েটিভ প্লে মেকার কিন্তু কেউই নন। লালেনজওয়ালা ছাংতে প্রপার উইঙ্গার, তিনি উইং থেকে বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকবেন, কিন্তু তিনি যদি স্পেসই না পান তাহলে তিনি ঢুকবেনটা কিভাবে? তো সেখান থেকে দাঁড়িয়ে সব থেকে ক্রুশিয়াল রোলটা হচ্ছে এই মুহূর্তে সাহাল আব্দুল সামাদের। আমি লাইন আপের ভিডিওতে আলোচনা করছিলাম, যদি ইয়াসির মোহাম্মদকে পাওয়া যায়, তবে ইয়াসিরকে পাওয়া যাচ্ছে না, যেই কারণে এখন অনেক বড় দায়িত্ব থাকবে সাহাল আব্দুল সামাদের ওপর এই মরিশিয়াস ডিফেন্সকে ব্রেক করার। এবং লেফট উইংয়ে আমার মনে হয় যে লিস্টন কোলাসো স্টার্ট করবেন, কারণ তিনি অলরেডি ম্যানোলোর আন্ডারে খেলেছেন, এবং রিসেন্টলি দেখা গেল যে মোহনবাগানের প্লেয়ার্সরা মানে ট্রেনিং করেছেন ম্যানোলোর সাথে। তেমনটা নয় যে একেবারেই তারা ব্ল্যাঙ্ক ভাবে নামবে, এবং রিসেন্টলি সাহাল এবং লিস্টনের জুটি বেশ ভালো নজর কেড়েছে মোহনবাগান জার্সিতে, যার ফলে সেই কম্বিনেশনটা মনে হয় ম্যানোলো ইন্ডিয়ান ফুটবলেও ইউজ করতে চাইবেন। তবে খেল নাওয়ের যেটা একটা খুব ভালো রিপোর্ট ছিল সেটা হচ্ছে যে ম্যানোলো মার্কোয়েজ এই মুহূর্তে দলটা যেটা পিক করেছেন বা স্টার্টিং ইলেভেনে যেটা পিক করতে পারেন সেটার পেছনে তার নিজের
ইনপুটের থেকেও বেশি মহেশ গাওলির একটা ভীষণ বড় ইনপুট থাকবে, কারণ এখন এই মুহূর্তে বলা যায় যে ইন্ডিয়ান ফুটবল একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইগর স্টিমাচের স্টাইল থেকে ম্যানুয়েল মার্কুয়েজের স্টাইলটার মধ্যে ইন্ডিয়ান ফুটবলকে ডেভেলপ করতে হবে, যার মাঝখানে ব্রিজ হচ্ছেন এখন মহেশ গাওলি, যিনি এখন ম্যানুয়েল মার্কুয়েজের আন্ডারেও রয়েছেন এবং ইগর স্টিমাচের আন্ডারেও ছিলেন। তো বেসিক্যালি এই ট্রানজিশন করার ক্ষেত্রে মহেশ গাওলির একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকবে। তো বেসিক্যালি এটা অনেকেরই জানা ছিল না, ইনফ্যাক্ট আমারও জানা ছিল না যে এই যে স্কোয়াডটা ঠিক হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য, তার পেছনে 70% ইনপুট ছিল মহেশ গাওলির। সেই কারণে তোমরা দেখবে যে এই দলে ইগর স্টিমাচের আমলে যে প্লেয়ার্সরা খেলতেন তারা সবাই রয়েছেন, এর ওপরে ম্যানুয়েল মার্কুয়েজের কিছু পছন্দের ফুটবলার অ্যাড হয়েছেন। তো এবার এখান থেকে এই স্কোয়াড ডেভেলপ হবে, এখান থেকে হয়তো আগামী দিনে দেখবে তোমরা কয়েকজন প্লেয়ারদেরকে ম্যানুয়েল মার্কুয়েজ বাদ দিয়ে দিচ্ছেন, কারণ এবার তিনি দেখছেন যে যেই দলটা ইগর স্টিমাচের আন্ডারে লাস্ট খেলেছে তাদের মধ্যে কারা ম্যানুয়েল মার্কুয়েজের স্টাইলে ফিট হচ্ছেন। তো এখন অনেক এক্সপেরিমেন্ট কিন্তু এই দলটার মধ্যে হবে। তো সেই কারণে এই এক্সপেরিমেন্টের মধ্যেও কিছু সেট কম্বিনেশন ম্যানুয়েল মার্কুয়েজ ইউজ করতে চাইবেন, কারণ তিনি পুরো গোটা দলকে বদলে দিতে পারেন না। ইগর স্টিমাচের আমলে যে দলটা খেলেছে সেই দল থেকে কিছু প্লেয়ার্স ডেফিনেটলি থাকবে জাস্ট বিকজ তাদের বোঝাপড়ার জন্য, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে কিছু সেট কম্বিনেশন আমরা এই দলে দেখতে পারি, যেরকম লিস্টন বা সাহালের যে কম্বিনেশনটা সেটা হয়তো আমরা শুরু থেকেই দেখতে পারি। কিন্তু এখানে যেখানে সব থেকে বড় প্রবলেম ইন্ডিয়া ফেস করবে সেটা হচ্ছে সাহাল ইজ নট আ 90 মিনিটস প্লেয়ার। এটা আমরা আগেও দেখেছি, এবং সেই কারণে 90 মিনিটস যদি তিনি না খেলতে পারেন সেই সেম ইন্টেন্সিটিতে, তাহলে সেই বাকি সময়টায় দলের চান্সেস ক্রিয়েট করবেনটাকে। কারণ যদি আমরা ম্যানুয়েল মার্কুয়েজের ফরমেশন দেখি সেটা হচ্ছে একটা টিপিক্যাল 4-2-3-1, যেখানে তিনি দুটো ডাবল পিভট ইউজ করেন, মানে দুটো নাম্বার 6 ইউজ করেন, একটা নাম্বার 10, দুটো উইঙ্গার এবং একটা স্ট্রাইকার, এবং এখানে সাহাল ইজ দি অনলি নাম্বার 10 কারেন্টলি ইন দ্য স্কোয়াড। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পসিবলি একটা চান্স থাকছে যে যেহেতু নাম্বার 10-এর একটা বড় অভাব এই দলটায় রয়েছে, তো যতক্ষণ সাহাল থাকছেন ততক্ষণ 4-2-3-1 তো খেলা হচ্ছেই। সাহাল যখন থাকবেন না, বা যদি কোচের মনে হয় সাহালকে তুলতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দলটা 4-4-2 ফরমেশনে চলে যেতে পারে, যেখানে দুটো সিডিএম মুভ করে দুটো সিএম হয়ে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন সেকেন্ড হাফে এই পার্টিকুলার পজিশনে অনেক চেঞ্জেস ম্যানুয়েল মার্কুয়েজ আনতে পারেন, যেরকম অনিরুদ্ধ থাপা রয়েছেন এই পজিশনটায়, সুরেশ সিং রয়েছেন, জিকসন রয়েছে, আপুয়া রয়েছে। তো সিএম বা সিডিএম পজিশনে ম্যানুয়েল মার্কুয়েজের কাছে এই মুহূর্তে অনেক অপশনস রয়েছে। তো এই জায়গার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি ম্যানুয়েল মার্কুয়েজ পাবেন। বাট যদি আমরা সেন্টার মিডফিল্ড পার্টনারশিপ বলি, তাহলে এখানে কাউন্টার অ্যাটাক সেটাকে তো আটকাতে হবে, এবং এখানে ওই জন্য আমি বারবার মনে করছি যে আপুয়া উইল বি দ্য বল ক্যারিং মিডফিল্ডার ইন দিস টিম। তো আমার মনে হয় যে আপুয়ার ম্যাচটা খেলা উচিত। এবার আপুয়ার পাশে আমি সুরেশ সিংকে দেখতে চাই। আমি জানি না কেন, বাট আমার কেন জানি না মনে হচ্ছে যে ওর যে ফিজিক্যালিটি রয়েছে সেই ফিজিক্যালিটিটা কিন্তু কাজে আসতে পারে। এখানে তার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে তার হাইট, এবং এই একটা কারণে ম্যানুয়েল মার্কুয়েজ তার জায়গায় জিকসন সিংকে খেলাতে পারেন। এটা একটা বড় কারণ, বিকজ মরিশিয়াসের প্লেয়ারদের হাইট রয়েছে, ফিজিক্যালিটি শুধুমাত্র তো আর বডি স্ট্রেংথ দেখে হয় না, হাইট দেখেও হয়। তো সেখান থেকে মাঝ মাঠে ব্লকার হিসেবে তখন জিকসন এবং আপুয়ার জুটিটা কিন্তু বেশ ভালো ফলাফল দিতে পারে। এবার এখানে ছাংতের রোলটা সব থেকে ক্রুশিয়াল হচ্ছে এখন এই মুহূর্তে ন্যাশনাল দলে, কারণ সত্যি বলতে এখন এই মুহূর্তে গোটা ইন্ডিয়াতে এই ইন্ডিয়ান ফুটবল বিভাগে ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার্স হচ্ছেন লালেনজোলা ছাংতে। গোলের পর গোল, এবং প্রথম ইন্ডিয়ান প্লেয়ার যিনি পরপর দুটো সিজনে 10-এর ওপর গোল করেছেন। তার উপরে একটা দায়িত্ব তার উপর চেপেছে বলাই যায় যে সুনীল ছেত্রীর পরে লালেনজোলা ছাংতে ইজ দ্য নিউ ফ্ল্যাগ বিয়ারার অফ ইন্ডিয়ান ফুটবল। অলরেডি তিনি ক্যাপ্টেনও হয়ে গেছেন মুম্বাই সিটি এফসির। তো সেই ক্ষেত্রে তার উপর একটা অনেক বড় প্রেশার পড়তে চলেছে। হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। কিন্তু এখনো আমরা সুনীল ছেত্রীর ওপর যে ভরসাটা করতাম সেই ভরসাটা এখনো ছাংতের ওপরে আসেনি, এটা একটা ফ্যাক্ট, এবং সেই ভরসা তাকে আর্ন করতে হবে। তো এখন থেকেই বলাটা উচিত হবে না যে সুনীলের উত্তরসূরি লালেনজোলা ছাংতে, সময় লাগবে। বাট ডেফিনেটলি তিনি যেই এই মুহূর্তে ফর্মে রয়েছেন, তিনি যদি এই ফর্মটা কন্টিনিউ করতে থাকেন ন্যাশনাল দল এবং ক্লাব ফুটবলে, দেন ডেফিনেটলি হি ইজ দ্য ফ্ল্যাগ বিয়ারার অফ ইন্ডিয়ান ফুটবল, এটা নিঃসন্দেহে বলা যায়। তো ছাংতের উপর কিন্তু দুখানা বড় রেসপন্সিবিলিটি থাকবে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল তো গোল করা, এবং এরই সাথে আরেকটাও হচ্ছে গোল তৈরি করা। লালেনজোলা ছাংতে ইজ নট দ্য বেস্ট প্লে মেকার, বাট ওর মধ্যে ভালো প্লে মেকিং স্কিলস রয়েছে, এটা আমরা দেখেছি। স্পেশালি ডিবক্সের মধ্যে ঢুকে যে মাইনাসগুলো তিনি করেন ডিবক্সের সেন্টারে ফর আদার্স টু অ্যাটাক অ্যান্ড স্কোর গোলস, এটা অনেক কম প্লেয়াররাই এত অ্যাকিউরেটলি করেন। তো ওই একটা জিনিস আমার মনে হয় ছাংতে খুব ইউজ করতে পারেন, যেভাবে তিনি ডিবক্সের মধ্যে ঢুকে বলটা বাড়িয়ে দেন স্ট্রাইকারদের পায়। সেখান থেকে দাঁড়িয়ে যিনি স্ট্রাইকার খেলবেন সম্ভবত হয়তো এটা এডমান্ড রালিন্ডিকা হবেন, বিকজ ম্যানুয়েল মার্কুয়েজ এবং ইগর স্টিম্যাচ শোনা যাচ্ছিল খুব ভালো বন্ধু, এবং ইগর স্টিম্যাচের একটা বারবার বক্তব্য এটাই ছিল যে এখন এই মুহূর্তে টেকনিক্যালি যদি কোনো সব থেকে ভালো স্ট্রাইকার থাকে সেটা হচ্ছে এডমান্ড রালিন্ডিকা। তো সেই কারণে আমার মনে হয় আমরা এডমান্ডকেই স্টার্টিং থেকে দেখবো। এবং তোমরা বলতে পারো যে আমি কেন এত ফ্রন্ট লাইনের ওপর জোর দিচ্ছি, কারণ একটাই
যে ডিফেন্স নিয়ে আমি অত চিন্তাই নেই। ইন্ডিয়ার ডিফেন্স একটা ম্যাচ খারাপ খেলবে, বাকি ম্যাচেস ভালো খেলবে। ইন্ডিয়ান ডিফেন্স একটু সেটেল ডিফেন্স। এখন ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে গোল কে করবে, চান্সেস কে ক্রিয়েট করবে। বড় টিম ছাড়ো, ছোট টিমের যে লো ব্লক ডিফেন্স সেগুলোকে ভাঙবে কে, এগুলো অনেক বড় প্রশ্ন এখন ইন্ডিয়ান ফুটবলে। তো সেই কারণে ডিফেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এই মুহূর্তে জোরটা দেওয়া উচিত যে গোলগুলো আসবে কিভাবে। এবং ম্যানলো মার্কোস একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের একটা সুনীল ছেত্রী দরকার নেই, আমরা একটা প্লেয়ার যে গোলটা করে সেটা আমরা 5 জনের মধ্যে ডিভাইড করে দেবো। মানে সাহাল গোল করবে, মানভীর গোল করবে, লিস্টন গোল করবে, ছাংতে গোল করবে, অ্যান্ড দিস ইজ গুড। আই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। এবং তোমরা যদি দেখো ভালো ভালো বড় বড় যে নেশনসগুলো, সেখানে কিন্তু এরকমই হয় যে একা একটা প্লেয়ার যে পুরো দেশকে ক্যারি করছে, এটা খুব কমই আমরা দেখেছি। মেসি ইজ ওয়ান, রোনাল্ডো ইজ ওয়ান, বাট তোমরা আরও তো অনেক এরকম দেশ রয়েছে যেখানে অনেক নামি দামি ফুটবলাররা খেলেন, কই ওখানে তো এরকম আমরা দেখি না যে একটা প্লেয়ার একটা পুরো দেশকে ক্যারি করছে। না, অনেক প্লেয়ার্সরাই গোলে কন্ট্রিবিউট করে, গোল করায়, যেই কারণে তোমরা কখনোই ওই প্লেয়ারদের নাম কিন্তু ওই লিস্টে দেখবে না, বাট দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দ্য টিম। তো সেরকমই একটা মেন্টালিটি আমার মনে হয় ম্যানলো মার্কোয়েস এই দলটার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন, যেই কারণে এই দলটার মধ্যে যেটা প্রথম চেঞ্জ আনতে হবে সেটা হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটি। দে হ্যাভ টু বি স্ট্রঙ্গার। এবং ম্যানলো মার্কোয়েস এই কাজটা কিন্তু খুব ভালো পারেন, যেই কারণে আমার এত ভরসা এই কোচটার ওপরে। আজকে যদি ম্যানলো মার্কোয়েস ফেল করেন অ্যাজ দ্য ন্যাশনাল টিম হেড কোচ, আমার চেয়ে মন খারাপ মনে হয় না আর কারোর হবে বলে। আই উড বি ডিভাস্টেটেড, কারণ এরপরে আমার আর কোনো হোপ থাকবে না ন্যাশনাল দলকে দেখে। আমি এত খেলা দেখতে গেছি, এত খেলা দেখেছি, এত এক্সাইটমেন্ট নিয়ে কয়েকটা ম্যাচেস দেখতে গেছি যে ভাই আজকে তো ইন্ডিয়া জিতবে, বাট না, আমি রিয়েলাইজ করেছি এটা যে এই এক্সপেকটেশনস রাখাটা ভুল। ইজি অপোনেন্ট হোক, টাফ অপোনেন্ট হোক, ইউ নেভার নো ইন্ডিয়া উইল সারপ্রাইজ ইউ। সো ইটস বেটার ম্যাচটাকে ম্যাচের মধ্যেই দেখো, 90 মিনিট খেলা দেখো, যা হচ্ছে ভালো হচ্ছে তো ভালো, খারাপ হচ্ছে তো খারাপ। আই হ্যাভ অ্যাগ্রিড টার্মস অন দ্যাট, যে আমি এর চেয়ে বাইরে আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেশি ভাববো না। বিকজ যেখানে আমাদের দেশের ফেডারেশন ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে কিছু ভাবে না, যেখানে ন্যাশনাল দলের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোর এই অবস্থা, যেরকমভাবে কোচেস অ্যাপয়েন্ট হচ্ছে, যেরকমভাবে প্লেয়ার্সদের খেলানো হচ্ছে, এটা যদি ফেডারেশনের ভিশন থাকে ফর 2047, দেন দের ইজ নো ভিশন অ্যাট অল। এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেই কারণে ন্যাশনাল দল নিয়ে আমার একমাত্র হোপ এই কারণেই বিকজ কোচটা ম্যানলো মার্কোয়েস। আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনি হোপস উইথ দিস টিম, স্পেশালি দ্য প্লেয়ার্স। কারণ এই প্লেয়ারদের খেলা আমি দেখেছি, এরা ক্লাব ফুটবলকে বেশি ভালোবাসে, ন্যাশনাল দলকে অতটা ভালোবাসেন না, অতটা ইম্পর্টেন্স তারা দেন না। তো সেই কারণে এখানে দরকার যেটা সব থেকে বড় চেঞ্জ, সেটা হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটি, যে না ভাই তোরা টাকা হয়তো ক্লাব ফুটবলে বেশি পাচ্ছিস, কিন্তু দেশের হয়ে খেলাটা আরও অনেক বড় ব্যাপার। এবং এখানে আমি ফেডারেশনকেই দোষ দেবো। কি ইনসেন্টিভস রয়েছে ফুটবল প্লেয়ারদের, ন্যাশনাল দলের হয়ে রিপ্রেজেন্ট করে কি ইনসেন্টিভস রয়েছে? এবার অনেকেই বলবেন যে ন্যাশনাল দলের হয়ে খেলার জন্য কিসের ইনসেন্টিভস লাগে? আরে ভাই তোমরা বিসিসিআইকে দেখে নাও, ইনসেন্টিভস লাগে না? অবভিয়াসলি লাগে। আজকালের যুগ এখন টাকা পয়সার যুগ, টাকা পয়সা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। তো এই মানসিকতা থেকে বেরোতে হবে। কারণ আজকে একটা প্লেয়ার যদি ন্যাশনাল দলের হয়ে খেলতে গিয়ে, জান প্রাণ দিয়ে খেলতে গিয়ে ইনজিওর্ড হয়ে যায়, তো ন্যাশনাল দল কি করবে তার জন্য? কিছুই করবে না। খুব বেশি হলে তার যে খরচা সেটা তুলবে। বাট আলটিমেটলি তিনি যে ক্লাব ফুটবল খেলতে পারলেন না একটা গোটা বছর, ফর এক্সাম্পল ধরলাম আমি, তো তাহলে তাকে তার ক্লাব রাখবে কেন? এক বছর একটা প্লেয়ার ইনজিওর্ড, তার উপর তিনি আদৌ এক বছর পরে ইঞ্জুরি সারিয়ে এসে একই রকমভাবে খেলতে পারবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো সেই কারণেও প্লেয়ার্সরা ওরকমভাবেই খেলে ন্যাশনাল দলের, যাতে তারা চোট না পায়। তাও অনেকে চোট পেয়ে যান। এই খেলেও যদি প্লেয়ার্সরা চোট পায়, তাহলে জান প্রাণ দিয়ে খেললে কি হবে তোমরা সেটাই ভাবো। তো ন্যাচারালি প্লেয়ারদের ইন্টেন্টের একটা বড় অভাব রয়েছে, এটা প্রত্যেকটা ম্যাচে দেখা যায়। আমি কাউকে ব্লেম করছি না, এটা একটা রিয়ালিটি। এখানে প্লেয়ারদের কমিটমেন্ট নিয়ে আমি কি বলবো? এখানে প্লেয়ারদের কমিটমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, এখানে কোয়েশ্চেন হচ্ছে ইন্টেন্ট নিয়ে, যে প্লেয়ার্সরা কি মনে করছেন, কোনটা বেশি ইম্পর্টেন্ট। বাট হোয়াট এভার বিট, আমার মনে হয় যে মরিশিয়াস ম্যাচ এমন একটা ম্যাচ যেটা ইন্ডিয়ার জেতা উচিত। তারা জিতবে আমি মনে করি। এই ম্যাচ জেতার জন্য কোচের প্রয়োজন হয় না। যারা প্লেয়ার্স রয়েছেন তারা যা টেকনিক্যালি অ্যাডভান্সড, তারা যা ইনফ্রাস্ট্রাকচার পায়, তারা যা ট্রেনিং ফ্যাসিলিটিস পায়, সেটা নিম্নমানের হলেও মরিশিয়াসের থেকে তো অনেক অনেক বেটার, এটা তো মানবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং ফ্যাসিলিটিস আর ফার বেটার, টেকনিক্যালি তারা ফার বেটার। সো এটা মানতে কোনো দ্বিধা নেই যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সরা সুপিরিয়ার টু দি মরিশিয়াস প্লেয়ার্স, এটাতে কোনো সন্দেহ নেই। ইফ দে প্লে টু দেয়ার ওন স্ট্রেংথস, তাদের যা নিজেদের ক্ষমতা রয়েছে সেটাকে তারা টপকে গিয়ে যদি আরো ভালো পারফরমেন্স দেয়, তাহলে এই ম্যাচে গোলের বন্যা আমরা দেখবো। আর যদি প্লেয়ার্সরা তাদের নিজেদের ফুল পোটেনশিয়াল অনুযায়ী খেলে, তাহলে ডেফিনেটলি আমরা দেখবো হয়তো গোলের বন্যা হবে না, তবে ম্যাচটা ইন্ডিয়া ডমিনেট করবে, ইন্ডিয়া টেম্পো ডিক্টেট করবে এবং গোলও আসবে। আর যদি ইন্ডিয়া বিলো পোটেনশিয়ালও খেলে, তাহলেও আমার মনে হয় ইন্ডিয়া জিতবে। তো সেই কারণে একটা ম্যাচ বা এই ম্যাচ ইন্ডিয়াকে হারতে গেলে ইন্ডিয়াকে কত নিম্নমানের ফুটবল খেলতে হবে তোমরা খালি সেটা ভাবো। তো সেই কারণে আই জাস্ট হোপ যে ইন্ডিয়া যেন এই ম্যাচটা না হারে বা ড্র করে। ড্রটাও একটা হারেরই সমান মরিশিয়াসের এগেনস্টে। সো আই জাস্ট হোপ, প্রে যে ভাই প্লিজ অ্যাটলিস্ট হারিস না। তো এই হচ্ছে আজকের ভিডিও গাইস। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানি যে তোমাদের কি এক্সপেকটেশনস, তোমাদের কি প্রেডিকশন, কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।